করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আমি জারিনা আফরোজ, সহকারী অধ্যাপক হিসেবে বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 205 বিজনেস ট্যাক্সেশন এর চ্যাপ্টার পার্ট বি এর বি অংশ, সি অংশ পড়াচ্ছি। সিতে হচ্ছে তোমার বিজনেস ট্যাক্সেশন, সি অংশ হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশন। কর্পোরেট ট্যাক্সেশন হচ্ছে কোম্পানির ট্যাক্সগুলো কীভাবে নির্ণয় করে সেই বিষয়ে আজকে আমাদের ফার্স্ট লেকচার। গত ক্লাসে আমরা পার্টনারশিপটা শেষ করেছি, তো তোমাদের কোনো কমেন্ট ছিল না বিধায় আমি কোম্পানিতে চলে এসেছি। আমি মনে করছি যে তোমাদের এটা শেষ, মানে ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তো চলো শুরু করি আমাদের ক্লাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট। কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্টে কি আছে? ইন্ট্রোডাকশন। In the Income Tax Ordinance 1984, there is no separate status for taxation of a corporate body. But in the context of Bangladesh, corporate taxation means charging of tax charges of tax on income or profit of companies. Therefore, corporate tax can be termed as company tax, which defined from the tax levied on individual, but company and individual are assessed and taxed under the same Income Tax Ordinance 1994. এখানে ইনকাম ট্যাক্স, কোম্পানির ইনকাম ট্যাক্স সম্পর্কে একটু বলা হয়েছে যে 1994 সালে আমাদের দেশে 1994 সালের কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানির যে ট্যাক্সটা সেটা নির্ধারণ করা হয়। এখন দেখো ডেফিনেশন অফ কোম্পানি। আমরা আগেই বলেছি যে 1994 সালে কোম্পানি আইনের আওতায় কোম্পানি ট্যাক্সটা নির্ধারণ করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন অফ কোম্পানি। কোম্পানির ডেফিনেশন কি দেওয়া হয়েছে কোম্পানি আইনে? আন্ডার সেকশন 220 of the Income Tax Ordinance 1984, company means a company as defined in the Company Act 1937 of 1930 or Company Act 1994 Act as 18 of 1994 are included. আচ্ছা, এখানে আমরা জানি যে আমাদের যে ব্রিটিশ পিরিয়ডে আমাদের যে কোম্পানি আইন 1913 সালের কোম্পানি আইন, এটাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের কোম্পানি আইনটা কিছুটা পরিবর্তন করে 1994 সালে কোম্পানি আইন। দ্যাট মিনস আমরা এখন 1913 সাল না বলে আমরা 1994 সালের কোম্পানি আইনের কথা এখানে বলবো। এ বডি কর্পোরেট এস্টাবলিশড অর constituted by or under any law for the time being in force. তার মানে হচ্ছে এ বডি কর্পোরেট এস্টাবলিশড, দ্যাট মিনস কর্পোরেট হিসেবে যদি কোনো কোম্পানি এস্টাবলিশড হয় এবং সেটা কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত হয়, সেইটাকেই আমরা কোম্পানি হিসেবে বলবো। এনি ন্যাশনালাইজড ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স বডি and industrial or business companies. তাহলে এনি ন্যাশনালাইজড ব্যাংক, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান অর ইন্স্যুরেন্স বডি, দ্যাট মিনস হচ্ছে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান মানে ইন্স্যুরেন্স কোম্পানি, অথবা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে সেটা, অথবা যে কোনো ইন্ডাস্ট্রি, সেটাই হচ্ছে কি, অথবা বিজনেস কোম্পানি। এটা হচ্ছে কোম্পানি, মানে কোম্পানি বলতে এটা বোঝানো হয়েছে যে কোনো কোম্পানির আইনে গঠিত যে কোনো কোম্পানি, অথবা সেটা কি হতে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে পারে, অথবা আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, অথবা বীমা কোম্পানি হতে পারে, অথবা যে কোনো প্রতিষ্ঠান। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কলকারখানা বা যে কোনো বিজনেস প্রতিষ্ঠান। দ্যাট মিনস এখানে কলকারখানা বলতে উৎপাদনকারী প্রতিষ্ঠানটা এটাই মেইনলি বোঝানো হচ্ছে। BB, any association or combination of person
called by which name if any of such person is a company as defined in the Company Act 1930 or Company Act 1994. তাহলে হচ্ছে বলা হয়েছে যে যে কোম্পানি আইনের অধীনে গঠিত যে কোনো প্রতিষ্ঠানকে যদি কোম্পানি বলা যায়, কোম্পানি আইনের অধীনে যদি যে কোনো একটা প্রতিষ্ঠান গঠিত হয় সেটাকেও কিন্তু কোম্পানি বলা যায়। এরপরে বলা হয়েছে any association or body incorporated by or under the law of company outside বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে যেটা বাংলাদেশি কোম্পানি আইনের অধীনে গঠিত পরিচালিত হয় সেটাকেও কি বলবো আমরা, কোম্পানি বলবো। সিতে বলা হচ্ছে any foreign association or body not incorporated by or under any law which the board may be general or special order declared to be a company for the purpose of this ordinance। অথবা কি বলা হয়েছে any foreign association body not incorporated by or under any law, হ্যাঁ, which the board may be general or special order declared to be a company for the purpose of this ordinance। এই অর্ডিন্যান্সের আন্ডারে যদি কোনো এরকম হয় যে যদি কোনো কোম্পানি আমাদের দেশের আইন অনুযায়ী গঠিত হয় না, বাট এই আমাদের দেশের অর্ডিন্যান্স অনুযায়ী কি হয় সেটাকে কোম্পানি বলা যায়। দ্যাট মিনস বিদেশি যদি কোনো কোম্পানি, মেইনলি এখানে বোঝানো হয়েছে, পরবর্তী আমরা পড়বো, বিদেশি কোনো কোম্পানি, দ্যাট মিনস সেটা কিন্তু আমাদের দেশে আইন দ্বারা প্রতিষ্ঠিত না, বাট আমাদের দেশে বিজনেস করার জন্য তারা অনুমতি পেয়েছে, সেটাকেও কিন্তু আমরা কি বলবো, কোম্পানি বলবো। এরপরে আসো পাবলিক অ্যান্ড প্রাইভেট কোম্পানি অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994। এবং এখন আমরা কিছুটা ক্লাসিফিকেশনের দিকে চলে যাচ্ছি যে কোম্পানি আইন মানে সাধারণভাবে কোম্পানিকে দুইটা ভাগে ভাগ করা যায়। আমরা জানি, আমরা আমাদের কোম্পানি আইন অনুযায়ী পড়েছি যে কোম্পানিকে কি করা হয়, দুইটা ভাগে ভাগ করা যায়। তো এতক্ষণ যেগুলো আমরা পড়লাম এটা কিন্তু হচ্ছে ট্যাক্স, দ্যাট মিনস 1994 সালের আইন অনুযায়ী যে ট্যাক্সে যে কোম্পানি কথা বলা হয়েছে সেটা আমরা পড়েছি। এখন পাবলিক এবং প্রাইভেট, আমরা নর্মালি কোম্পানি বলতে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিকেই বুঝে থাকি, তাহলে সেটার কথা এখন বলা হয়েছে। পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী যেটা বলা হয়েছে, দ্য কোম্পানি অ্যাক্ট অলসো ক্লাসিফাইড কোম্পানি অ্যাজ পাবলিক অ্যান্ড প্রাইভেট। Private means a company which by its article কি বলা আছে, restriction the rights to transfer its share if any, that means হচ্ছে এর শেয়ার কি করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না। আমরা কিন্তু আগেও পড়েছি, তোমরা যখন উচ্চ মাধ্যমিক পড়েছো বা এসএসসি পড়েছো, এইচএসসি পড়েছো, তখন তোমরা এই জিনিসগুলো পড়েছো। পরবর্তীতে তোমরা পড়েছো কোম্পানির গঠনগুলো। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির কি শেয়ারটা বাজারে শেয়ার বিলি করতে পারবে না, ঠিক আছে, এটা রেস্ট্রিকশন আছে। দেন বলছে prohibits any invitation to the public to subscribe of its share or debenture if any, that means এটার বিধি নিষেধ আছে, এর শেয়ার বাইরে কি করতে পারবে না, কোম্পানি বিক্রি করতে পারবে না, জনসাধারণের কাছে এটা বিক্রি করতে পারবে না, শেয়ার বা ঋণপত্র বিক্রি করতে পারবে না। Limit the number of its member to 50, not including person who are in its employment, not including persons who are in the employment of the Company Act 1994। তাহলে হচ্ছে এটার হচ্ছে আমরা জানি যে এটা সদস্য সীমিত 2 থেকে ম্যাক্সিমাম 50 জন, এর বেশি সদস্য প্রাইভেট লিমিটেডে হতে পারবে না। এরপরে পাবলিক লিমিটেড সম্পর্কে যেটা বলা হয়েছে, এনি পাবলিক কোম্পানি মিনস এ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দ্য অ্যাক্ট অর আন্ডার এনি ল at any time in force before the commencement on the act and which is not a private company under section 2R of Company Act 1994। তাহলে এখানে বলা হয়েছে যে পাবলিক কোম্পানি হচ্ছে জাস্ট এটার বিপরীত, law in any time force before the commencement of the act। আচ্ছা, আর এগুলো হচ্ছে জাস্ট বিপরীতটাই হচ্ছে
পাবলিক লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার থাকতে পারবে। এই সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে। সদস্যদের দায়ও সীমাবদ্ধ থাকে, শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে, এগুলো আমরা জানি। এবং এটা শেয়ার এবং ঋণপত্র জনগণের কাছে বিক্রি করতে পারবে। এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে দেখো বাংলাদেশি অ্যান্ড ফরেন কোম্পানি অ্যাজ পার আইটি অর্ডিন্যান্স 1984। এখন আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আন্ডারে চলে যাচ্ছি। আমরা এর আগে বললাম যে কোম্পানি আইনে মেইনলি কোম্পানি বলতে দুইটা বুঝিয়েছে, প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি। এবং প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি দুটো কিন্তু আবার আমাদেরকেও বলা হয়েছে কোম্পানি আইনে 1984 সালের কোম্পানি আইনেও কিন্তু একই কথা বলা হয়েছে যে 1994 সালের কোম্পানি আইন দ্বারা যে কোম্পানি গঠিত হয় সেটাকেও কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স কিন্তু সেটাকেও কোম্পানি বলছে। তাছাড়াও বলছে বাংলাদেশি অ্যান্ড ফরেন কোম্পানি অ্যাজ পার আইটি অর্ডিন্যান্স 1984। এখন বাংলাদেশের কোম্পানি কি আর ফরেন কোম্পানি কি সেই জিনিসটা আমরা দেখি। In terms of location, IT ordinance again classifies companies as Bangladeshi and foreign. Bangladeshi company means a company formed and registered under the Company Act 1930 or Company Act 1994. Under include a body corporate established and constituted by or under any law for the time being in force in Bangladesh, having in either case its registered office in Bangladesh under section 1211, whereas foreign company means a company which is not a Bangladeshi company. That means বাংলাদেশি কোম্পানি বলতে বলা হয়েছে যে বাংলাদেশে যে বিদ্যমান কোম্পানি আইন আছে যেটা 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত পরিচালিত হয় এবং যেটা নিবন্ধন দ্যাট মিনস রেজিস্ট্রেশন এবং এর কার্য পরিচালনা সবই বাংলাদেশে, সেটাকে বাংলাদেশি কোম্পানি বলা হচ্ছে। এবং ফরেন কোম্পানি জাস্ট তার বিপরীত, দ্যাট মিনস হচ্ছে যেই কোম্পানিটা বাংলাদেশে গঠিত বাংলাদেশি কোম্পানি আইন অনুযায়ী যেটা গঠিত হয় না, যেই দেশে সেই দেশের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় বাট এর পরিচালিত হয় বাংলাদেশের ভিতরে, পরিচালিত হয় বা এটার কোনো ব্রাঞ্চ থাকে বাংলাদেশের ভিতরে বাট এটা বাংলাদেশের নিবন্ধিত না। এই যে একটু আগে যে বললাম স্পেশাল অর্ডিন্যান্সের বলে তারা বিজনেস করে, সেটাকেই বলা হচ্ছে ফরেন কোম্পানি। এরপরে দেখো এগুলো কিন্তু সবকিছু আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর আন্ডারে করছি। ব্যাংকিং কোম্পানি অ্যাজ পার আইটি অর্ডিন্যান্স 1984, এখানে কি বলা হয়েছে আর IT ordinance also define banking company that has the same meaning as in Bank Company Act 1991 and include any body corporate established or constituted by or under any law for the time being in force which transact the business of banking in Bangladesh. দ্যাট মিনস হচ্ছে ব্যাংকিং কোম্পানি অর্ডিন্যান্স 1991 অনুযায়ী যে ব্যাংকগুলো গঠিত পরিচালিত হয় সেটাকেই আমরা কি বলছি, সেটাকেই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, সেটাকে 1994 সালে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স সেটা ব্যাংকিং কোম্পানি বলছে। সেই ব্যাংকিং কোম্পানিটা ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালের যে আইন আছে সেটা দ্বারা গঠিত এবং পরিচালিত হতে হবে। এরপরে দেখো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি অ্যাজ পার শিডিউল 4 অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্ট 1998। The definition of industrial company comes from Finance Act. Industrial company means a company which is engaged in production or processing of goods, production of plants, machineries and all kind of person equipments, construction of ship and motor vehicles, investigation and collection, procurement of gas, oil or any other mineral resources on condition that the income, profit or gain received from one or more sources stated as above should not be less than 2/3 of the total income of the income year. দ্যাট মিনস হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আমরা কোনটাকে বলবো, যেটা ফাইন্যান্স অ্যাক্ট 1980 অনুযায়ী যে কোম্পানিগুলোকে ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। তাহলে ইন্ডাস্ট্রি বলতে আমরা মেইনলি উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই বুঝবো। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান যেগুলো প্রসেসিং অফ গুডস, যেগুলো পণ্যগুলোকে রূপান্তরিত করে, একটা পণ্য থেকে আরেকটা পণ্যে রূপান্তরিত করে,
তারপর বা ম্যাটেরিয়াল থেকে আরেকটা পণ্যে রূপান্তরিত করে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তারপর ইন্ডাস্ট্রি অফ প্ল্যান্টস, সেগুলো প্ল্যান্ট যন্ত্রপাতি তৈরি করতে পারে, মেশিনারি তৈরি যন্ত্রপাতি তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের প্ল্যান্টস তৈরি করতে পারে, বা যে কোনো ধরনের ইকুইপমেন্টের পার্টস তৈরি করতে পারে, সেটাকে আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান বলবো। কনস্ট্রাকশন অফ শিপ অর মোটর ভেহিকেল, বা যে কোনো ধরনের জাহাজ প্রস্তুতকারী বা মোটর সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বোঝাবো, বা গাড়ি আর কি, গাড়ি মোটর সাইকেল বা গাড়ি। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন আর কালেকশন প্রকিউরমেন্ট গ্যাস, যেটা কি গ্যাস মানে গ্যাস রূপান্তরকারী প্রতিষ্ঠান, মানে দ্যাট মিনস যেটা গ্যাস তৈরি করছে বা তেল তৈরি করছে, এই ধরনের প্রতিষ্ঠানকেও কিন্তু আমরা কি করবো, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি বলে গণ্য করব। এরপরে দেখো ক্লাসিফিকেশন অফ কোম্পানি ফর preferential tax purpose. Companies are classified into the following group: bank, insurance and financial institution, যেটা আমরা একটু আগেই বললাম। এরপর হলো মার্চেন্ট ব্যাংক, সেম ক্যাটাগরি, ব্যাংকের ভিতরেই পড়ে এগুলো। পাবলিকলি ট্রেডেড কোম্পানি, নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি, মোবাইল ফোন অপারেটর কোম্পানি, সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নন রেসিডেন্ট কোম্পানি। নন রেসিডেন্ট কোম্পানি হচ্ছে ফরেন কোম্পানি, আর সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে পড়ে, ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে আর কি। Publicly traded company means a company which fulfill the following condition: the company is registered in Bangladesh under the company 1994, the company is listed in the stock exchange before the end of the consequent income year in which income tax assessment will be made. আচ্ছা, এখানে হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে বলা হয়েছে যে এটা কোম্পানি আইন 1994 অনুযায়ী যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে এবং যেটা স্টক এক্সচেঞ্জে, আমরা জানি যে ঢাকার কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের আন্ডারে এগুলো রেজিস্ট্রেশন হয়। যেটা কি করা হয়েছে যে ইনকাম অ্যাসেসমেন্ট করার আগে, দ্যাট মিনস হচ্ছে ট্যাক্স দেওয়ার আগেই যেটা কি হয়েছে স্টক এক্সচেঞ্জে যেটা লিস্টেড কোম্পানি, সেটাকে আমরা পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলছি। এরপরে দেখো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ এ কোম্পানি। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ভিত্তিতেও কোম্পানিকে আবার ভাগ করা যায়। একটা দেখো রেসিডেন্ট ইন রেসপেক্ট অফ এনি ইনকাম ইয়ার মিনস এ বাংলাদেশি কোম্পানি, যেটা আমরা বাংলাদেশি কোম্পানি বললাম সেটা কি হচ্ছে রেসিডেন্সিয়াল কোম্পানি। or any other company, the control and management of whose affairs is situated wholly in Bangladesh in that year under section 255C. And non-resident means a person which is not a resident, thus to be resident. হ্যাঁ, যেটাকে ফরেন কোম্পানি যেটা, সেটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল কোম্পানি। রেসিডেন্সিয়াল এরপরে কি বলা হয়েছে, দ্য কোম্পানি শুড বি এ বাংলাদেশি কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট 1913 and Companies Act 1994 and include a body corporate established and constituted by or under any law for the time being in force of Bangladesh, having either case its registered office in Bangladesh or any other company the control and management of whose affairs are situated wholly in Bangladesh in that year. If any of the two conditions have not been fulfilled, the status of such company will be non-resident. তাহলে যেটাকে আমরা বাংলাদেশি কোম্পানি এবং ফরেন কোম্পানি বলেছি, এখানে সেটাই বলছে, এখানে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট হিসেবে সেটাকে ডিফাইন করছে। যে রেসিডেন্সিয়াল কোম্পানি বলতে বোঝাচ্ছে যে যেই কোম্পানির রেজিস্ট্রেশন বাংলাদেশের ভিতরে হয়েছে এবং বাংলাদেশে এর কার্যক্রম পরিচালিত হয় এবং যেটা কি বাংলাদেশি কোম্পানি আইন 1994 অনুযায়ী গঠিত হয়েছে, গঠিত এবং পরিচালিত হয় 1994 সালে বাংলাদেশ কোম্পানি আইন অনুযায়ী, এবং যেটা কিনা পরিচালনা নিয়ন্ত্রণ সব কিছুই বাংলাদেশের ভিতরে, হ্যাঁ, সেটাকে আমরা বাংলাদেশি কোম্পানি বলছি। এবং যেটা এই দুটো কন্ডিশন ফুলফিল করে না, দ্যাট মিনস 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যেটা গঠিত এবং পরিচালিত হয় না এবং দেশের ভিতরে পরিচালিত এবং রেজিস্ট্রেশন হয় না, সেটাই হচ্ছে নন রেসিডেন্ট কোম্পানি বা ফরেন কোম্পানি যেটাকে বলা হচ্ছে। এরপরে দেখো অব্লিগেশন অফ এ কর্পোরেট ট্যাক্স পেয়ার আন্ডার ইনকাম ট্যাক্স ল ফলোইং দ্য কর্পোরেট ট্যাক্স complaints obligation as per
various section of Income Tax Ordinance 1984, obligation of a corporate entity as an SEC taxpayer, that means হচ্ছে এটা হচ্ছে তার দায়িত্ব, অব্লিগেশন অফ কর্পোরেট ট্যাক্স পেয়ার আন্ডার ইনকাম ট্যাক্স ল, ইনকাম ট্যাক্স ল অনুযায়ী একজন কর্পোরেট ট্যাক্স পেয়ার, দ্যাট মিনস হচ্ছে কোম্পানি কিভাবে ট্যাক্স পে করবে বা তার রেসপন্সিবিলিটি কি, অব্লিগেশনটা কি, দায়িত্বটা কি, এটা হচ্ছে ফার্স্টেই বলছে অব্লিগেশন অফ এ কর্পোরেট এন্টিটি অ্যাজ অ্যান এসএসসি, দ্যাট মিনস ওই কোম্পানিকে কি করতে হবে, করদাতা হতে হবে, এসএসসি হতে হবে, ট্যাক্স পেয়ার হতে হবে। অব্লিগেশন অফ এ corporate entity as a tax collector or behalf of tax authority, on behalf of tax authority, that means ট্যাক্স অথরিটির হয়ে তাকে কি করতে হবে, ট্যাক্স কালেক্ট করতে হবে। আমরা একটু পরে পড়বো। তোমরা নিশ্চয়ই জানো যে কোম্পানিকে বাধ্যতামূলকভাবে কি করতে হয়, যে অন্যের কাছ থেকে যখন মালামাল কিনবে তখন তাকে কিন্তু অন্য কোম্পানিকে, যার কাছ থেকে মালামাল কিনবে তাকে ভ্যাট প্রদান করতে হয়। ঠিক তেমনি সে যখন তার ফিনিশড গুড বিক্রি করবে তখন কিন্তু তাদের কাছ থেকে আবার ভ্যাটটা কালেক্ট করে নিতে হয়। তাহলে ভ্যাটটা কালেক্ট করে নিয়ে সে কোথায় রাখবে, তার কাছে জমা রাখবে। তাহলে সে কিন্তু ভ্যাট কালেক্ট করছে, তার মানে কি ট্যাক্স অথরিটির হয়ে সে কি করছে, ভ্যাটটা কালেক্ট করছে এবং বছর শেষে সেটা কি করছে, ভ্যাট অথরিটিকে সেই পরিমাণ অর্থটা সে প্রত্যর্পণ করছে। এটা কিন্তু তার অর্থ না বা কোম্পানির অর্থ না, এটা হচ্ছে গভর্নমেন্টের অর্থ, গভর্নমেন্টকে ফেরত দিচ্ছে, যা সে কালেক্টর হিসেবে কাজ করছে, ট্যাক্স কালেক্টর হিসেবে বা ভ্যাট কালেক্টর হিসেবে কাজ করছে, সেটাই বলছে। এটাও তার একটা দায়িত্ব, এটা বাধ্যতামূলকভাবে করতেই হবে প্রত্যেকটা কোম্পানিকে। অব্লিগেশন অফ রিলেটেড পারসন অফ এ কোম্পানি কর্পোরেট এন্টিটি, হ্যাঁ, এবং তার যে অন্যান্য, তার কর্পোরেশনে যে অন্যান্য যারা চাকরি করে তাদের কিন্তু ট্যাক্স অ্যাট সোর্স, দ্যাট মিনস উৎসস্থলে কর কর্তন করে এটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। এটাও কিন্তু তার দায়িত্ব, উৎসস্থলে কর কর্তন করা। এরপরে দেখো এসসিসি ট্যাক্স পেয়ার হিসেবে একটা কর্পোরেটের কি দায়িত্ব, সেই জিনিসটা আমরা এখানে দেখবো। কালেকশন অফ টিন, দ্যাট মিনস টিন মানে কি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন সার্টিফিকেটটা কালেক্ট করা। তারপর হলো ডিসপ্লেইং অফ টিন সার্টিফিকেটটা দেখানো। এটা এখানে সবগুলো বলা আছে আন্ডার সেকশন কত, এগুলো তোমাদের মনে রাখার দরকার নাই, জাস্ট তোমরা এই জিনিসগুলো মনে রাখো, কারণ সেকশন অনেক, এত মনে রাখা, যেটা আমাদের দরকার সেটা আমরা মনে রাখবো। তারপর হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেমেন্ট, যার মানে হচ্ছে অগ্রিম ইনকাম ট্যাক্স পেমেন্ট করবে আন্ডার সেকশন 64। প্রিপারেশন অফ ট্যাক্স রিটার্ন সে তৈরি করবে। পেমেন্ট অফ ট্যাক্স অ্যাজ পার ট্যাক্স রিটার্ন অনুযায়ী সে ট্যাক্স পেমেন্ট করবে। ফিলিং অফ ট্যাক্স রিটার্ন অ্যান্ড স্টেটমেন্ট ইন প্রেসক্রাইব ফর্মে সে ট্যাক্স রিটার্ন ফিল আপ করবে এবং স্টেটমেন্টগুলো তৈরি করবে। ফিলিং অফ রিভার্সড রিটার্ন ইফ এনি ওমিশন অর ইনকর্পোরেশন স্টেটমেন্ট ইন previously filled return discovered before assessment is made. হ্যাঁ, যদি কোনো ভুল হয় তাহলে সে কি করবে, রিভার্স মানে হচ্ছে বিপরীতভাবে আরেকটা রিটার্ন সে তৈরি করবে ওই অ্যাসেসমেন্ট ইয়ারের ভিতরেই। মেইনটেনেন্স অফ অ্যাকাউন্টস অ্যান্ড ডকুমেন্টস, অ্যাকাউন্টস এবং ডকুমেন্টসগুলো সে মেনটেন করবে। প্রোডাকশন অফ অ্যাকাউন্টস অ্যান্ড ডকুমেন্টস অন রিসিপ্ট অফ এ নোটিস ফ্রম দ্য ডিসিটি, দ্যাট মিনস অ্যাকাউন্টস এবং ডকুমেন্টসগুলো সে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসের প্রোডাকশন অফ অ্যাকাউন্টস অ্যান্ড ডকুমেন্টস অন রিসিপ্ট অফ দ্য নোটিস অফ দ্য, তারপর ডিসিটি যখন নোটিস করবে সেই নোটিস অনুযায়ী সেইগুলো সাবমিট করবে। তারপর কমপ্লেইন উইথ ভেরিয়াস নোটস, আরও বিভিন্ন নোট সে তৈরি করবে। সেই নোটগুলোর মধ্যে আছে নোট অফ ডিমান্ড, নোট অফ ফিলিং রিটার্ন, নোট অফ প্রডিউস অ্যামাউন্ট, statement and document, notice of attaint bearing under section 83(1) in case of assessment after hearing, notice to file return for reassessment, notice to attain bearing under section 130 in case of imposing
penalty notice calling in for information. এরপরে দেখো অ্যাজ এ ট্যাক্স কালেক্টর অন বিহাফ অফ ট্যাক্স অথরিটির মানে তার পক্ষে ট্যাক্স অথরিটির পক্ষে সে যে ট্যাক্স কালেক্ট করবে বা ভ্যাট কালেক্ট করবে সেই জিনিসটা কালেকশন অফ ট্যাক্স কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, সে প্রথমে নাম্বারটা কালেক্ট করে নিবে। তারপর হলো ট্যাক্স ডিডাকশন অর কালেকশন at source if applicable and deposit to the treasury, এবং এটা সেটা ট্রেজারিতে ডিপোজিট করবে। গিভিং ডকুমেন্ট অফ টিডিএস ট্যাক্স ডিডাক্ট at source with necessary information, প্রয়োজনীয় এসে সাথে সে ট্যাক্স ডিডাক্ট at source ডকুমেন্টগুলো দিবে। তারপর হলো ফিনিশিং অ্যানুয়াল রিপোর্ট ইন কেস অফ পেমেন্ট অফ স্যালারি বিফোর 1st April, ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড। হ্যাঁ, এই জিনিসগুলোর সে যে পেমেন্ট করেছে যদি 1st September আগে করে সেই জিনিসটা সে দিবে। সাবমিট উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন অ্যাজ পার সেকশন 75A, সাবমিট মান্থলি স্টেটমেন্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স ফর্ম অফ ফর স্যালারি, সাবমিট মান্থলি স্টেটমেন্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স অ্যান্ড আদার দেন স্যালারি। দ্যাট মিনস যে কি কোন কোন অ্যাগেনস্টে মানে কিসের অ্যাগেনস্টে ট্যাক্সটা কাটা হয়েছে। আমি আগেই বলেছি যে সে যখন মাল ক্রয় করে, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি আমরা চিন্তা করি, সে যখন মাল ক্রয় করে তখন কিন্তু তাকে ভ্যাট দিতে হয়। তাহলে সে যে ভ্যাটের একটা রসিদ সে রাখবে, সে ভ্যাট পেমেন্ট করেছে। আর যখন তার ফিনিশ গুডটা বিক্রি করবে তখন তাদের কাছ থেকে ভ্যাটটা আদায় করে নেবে, সেটা তার একটা রিসিট রাখবে। এবং তার যে কোম্পানির যে এমপ্লয়িরা আছে তাদের বেতন দেওয়ার আগে যে ট্যাক্স ডিডাক্ট at source করা হয়েছে তার ডকুমেন্ট হিসেবে সেই জিনিসটা দেয়। কোন কোন ক্ষেত্র থেকে ট্যাক্সটা পাওয়া গেল সেই জিনিসটা দেখবে আর কি। এরপরে দেখো obligation of a related person for corporate entity, filing a return of any other person for whom the company is associable, joint liability of director and private limited company in case of winding up যখন বিলোপ সাধন করবে আর কি, তখন হলো লাইবিলিটিটাকে সেই জিনিসটা সাবমিট করতে হবে। জয়েন্ট লাইবিলিটি ইন কেস অফ লিকুইডেটর অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, যখন প্রাইভেট লিমিটেড কোম্পানির বিলোপ সাধন করবে এবং যখন সেটা লিকুইডেশন, দ্যাট মিনস সমস্ত সম্পত্তি বিক্রি করার পরে যেই অ্যামাউন্ট আসবে সেই জিনিসটা ট্যাক্স অথরিটিকে সাবমিট করতে হবে। এরপরে দেখো 3 ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা সার্টিফিকেট অফ এ কোম্পানি। এভরি কোম্পানি রিকোয়ার্স 12 ডিজিট অফ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, 3 নাম্বার থাকে, টু মেনশন ইট ইন দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যাজ পার সেকশন 184 এর B. TIN certificate is mandatory at the time of registration of a company under Company Act 1994 and in respect of sponsor, shareholder, director. Besides this, in the following cases, a company requires mandatory submission of 12-digit TIN certificate under various cases of the section 184 এর A. দ্যাট মিনস এখানে বলছে যে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন রেজিস্ট্রেশন করে তখনই তাকে 12 ডিজিটের একটা টিন নাম্বার দেওয়া হয় এবং ওই টিন নাম্বারের অ্যাগেনস্টেই কিন্তু কোম্পানি কি করে ট্যাক্স প্রদান করে। ওপেনিং এ লেটার অফ ক্রেডিট ফর দ্য পারপাস অফ ইম্পোর্ট, এখন টিন সার্টিফিকেটের জন্য কী কী সাবমিট করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখছি। Submission and application for the purpose of obtaining an import registration certificate, renew of trade license in the area of city corporation of a purchase, submitting tender document for the purpose of supply of goods, execution of contract or for the rendering service, registration of purchase of a land, building or an apartment situation within any city corporation or any purchase of a district quarter, document value of which exceed 1 lakh taka,
registration challan of ownership or renewal of fitness of a car, jeep or microbus, registration of a company under company act 1994, এই জিনিসগুলো তাকে সাবমিট করতে হবে মানে কোম্পানিকে। ট্যাক্স সার্টিফিকেট নিয়ে আসার, সাবমিশন অফ রিটার্ন, রিটার্ন সাবমিট করবে। অ্যাজ পার ITO 1984, a company assets shall have to file return of income by the 15th of July each year or within 6 months from the end of the income year, whichever is later. দ্যাট মিনস এখানে বলছে যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী বলা হচ্ছে যে কখন সাবমিট করবে, রিটার্ন সাবমিট করবে সে সম্পর্কে বলা আছে যে কোম্পানি কখন রিটার্ন সাবমিট করবে। এখানে বলা হচ্ছে 5th জুলাই, দ্যাট মিনস 15ই জুলাই, অথবা তার ইনকাম ইয়ার শেষ হওয়ার 6 মাসের পরে, যেটা পরে হবে সেই অনুযায়ী সে করবে আর কি। তার ইনকাম ইয়ার শেষ হয়ে যাবে, তার পরবর্তী 6 মাসের মধ্যে তাকে এই রিটার্ন সাবমিট করতে হবে, অথবা 15 জুলাইয়ের মধ্যে। হ্যাঁ, এখানে ডিসেম্বর ধরা হয়েছে আর কি, ওই জন্য জানুয়ারি টু ডিসেম্বর এরকম ধরা হয়েছে, এই জন্য 15 জুলাই বলেছে। এই দুইটার মধ্যে যেটা পরে হবে সেই অনুযায়ী সে রিটার্নটা সাবমিট করবে। If an application from company is submit to the DCT for extending the date, the DCT may extend the return filing period up to 3 months from the date so specified, or he may further extend the date up to 3 months with the approval of inspection joint commissioner. That means বলছে যে যদি কোনো কোম্পানি ডিসিটির কাছে, দ্যাট মিনস ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসের কাছে যে এই রিটার্ন সাবমিটের জন্য অ্যাপ্লিকেশন করে যে সময় বৃদ্ধির জন্য, তাহলে সে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কি করতে পারে, এটা 3 মাস বাড়াতে পারে তার অ্যাপ্লিকেশনের ডেট থেকে, অথবা সে কি করতে পারে 3 মান্থ বাড়াতে পারে যে ইন্সপেকশন অফ জয়েন্ট কমিশন, দ্যাট মিনস জয়েন্ট কমিশন ইন্সপেকশন করেছে সেই জিনিসটা, সেটার ইন্সপেকশনের পরবর্তী সময় থেকে। The return should be signed by the principal officer as defined in section 248 of IT ordinance, ঠিক আছে। এই রিটার্নটা অবশ্যই প্রিন্সিপাল অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এরপরে দেখো, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ কোম্পানি লসেস। If a company has any income from other hand, then the company can set off the loss by the profit from other business, loss on speculation business, and loss on capital gain cannot be set off against income from any other head if the company does not have any other income or capital gain and cannot set off the loss wholly in the next year, then they can carry forward such losses for the next 6 years. আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে, খেয়াল করো, যে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, যে কোম্পানিগুলো কিভাবে তার লোকসানটা ক্যারি ফরওয়ার্ড করবে পরবর্তী বছরে। এখানে বলা হয়েছে যে যদি কোনো কোম্পানি কি করে, যে তার যদি অন্য কোনো মানে একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের উইংস থাকে, ঠিক আছে, যদি অন্য কোনো সোর্স থাকে বা অন্য কোনো বিজনেস থাকে ওই কোম্পানির, তাহলে সেই বিজনেস থেকে সে কী করতে পারে, অন্য বিজনেসের লাভ থেকে তার লোকসানটা পুষিয়ে নিতে পারে। যদি সেটা পোষানো সম্ভব না হয় তাহলে পরবর্তী সে ক্যারি ফরওয়ার্ড করবে, এভাবে 6 বছর পর্যন্ত সে সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে। কিন্তু স্পেকুলেটিভ বিজনেস, দ্যাট মিনস ফটকা কারবারের ক্ষেত্রে এবং যদি কোনো ক্যাপিটাল গেইন হয় এরকম কোনো বিজনেসের ক্ষেত্রে এটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। শুধুমাত্র ওই বছরে যদি কোনো স্পেকুলেশন বিজনেস থাকে বা ক্যাপিটাল গেইন পারপাস থাকে, তাহলে শুধুমাত্র ওই বছরে যদি তার অন্য কোনো স্পেকুলেটিভ বিজনেস থাকে সেখান থেকে সেটা লসটা সেট আপ করা যাবে, কিন্তু কোনোভাবেই সেটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। হ্যাঁ, এটাই বলা হয়েছে এখানে। প্রসিডিউর অফ কোম্পানি অফ ট্যাক্স, প্রসিডিউর অফ কম্পিউটেশন অফ ট্যাক্স অফ এ কোম্পানি। এখন কোম্পানির ট্যাক্সটা আমরা কীভাবে গণনা করবো সেই জিনিসটা আমরা দেখব। এখন দেখো, কম্পিউটেশন অফ বিজনেস ইনকাম 1, 2 হচ্ছে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম বাই অ্যাডিং দ্য নন বিজনেস ইনকাম বাই বিজনেস ইনকাম, computation of total tax, computation of tax rebate and net tax liability, set off and carry forward of losses.
এই প্রথমেই আমরা কম্পিটিশন অফ বিজনেসের ইনকামটা আমরা প্রথমে গণনা করব, এরপরে হচ্ছে আমরা টোটাল ইনকামটা গণনা করব, তার সাথে নন বিজনেস ইনকাম যেগুলো আছে, দ্যাট মিনস বিজনেস ইনকাম, টোটাল ইনকাম গণনা করব কিভাবে, বিজনেস ইনকাম এবং নন বিজনেস ইনকাম এই দুটা মিলিয়ে আমরা টোটাল ইনকামটা গণনা করব। প্রথমে বিজনেস ইনকামটা কমপ্লিট করব, বিজনেস ইনকামটা কত, তা পরবর্তীতে টোটাল ইনকামটা বিজনেস এবং নন বিজনেস পারপাসে যে ইনকামটা হয়েছে সেটা আমরা গণনা করব। কম্পিটিশন অফ টোটাল ট্যাক্স, এরপর টোটাল ট্যাক্সটা, কোম্পানির টোটাল ট্যাক্সটা কত আসে সেটা করব, এবং কম্পিটিশন অফ ট্যাক্স রিবেট অ্যান্ড নেট ট্যাক্স লায়াবিলিটি, ট্যাক্স রিবেট এবং নেট ট্যাক্স লায়াবিলিটি আমরা গণনা করব। সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, এবং ক্যারি যদি কোনো লস থাকে সেটাকে আমরা পরবর্তী বছরে জেড টেনে নিব এবং সেভাবে অ্যাডজাস্ট করব। তো এই ছিল আজকে আমাদের সেশন। তো তোমরা, আমি আশা করছি তোমরা এই থিওরি ক্লাসগুলো দেখবে এবং ভালো করে পড়বে, কারণ এখানে আমরা কোম্পানির অনেক কিছু পড়িয়েছি, যে কোম্পানিটাকে কত ভাগে ভাগ করা যায় সেই জিনিসগুলো আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে এই যে রেসিডেন্ট কোম্পানি কি, নন রেসিডেন্ট কোম্পানি কি, এগুলো বাংলাদেশি কোম্পানি, ফরেন কোম্পানি জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে। তারপর হচ্ছে বিমা কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, এই জিনিসগুলো, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি কী জিনিস, এই জিনিসগুলো আমরা পড়িয়েছি তোমাদের আজকের ক্লাসে। এবং সেই সাথে আমরা কি দেখলাম, আরও দেখলাম যে লস কীভাবে ক্যারি ফরওয়ার্ড করে, কোন কোন জিনিসগুলো লাগে একটা কোম্পানি ট্যাক্স পেমেন্ট করতে গেলে, যে টিন সার্টিফিকেটগুলো লাগে, টিন সার্টিফিকেটের সাথে আরও কী কী জিনিস লাগে, সে কীভাবে একজন মানে কোম্পানির লাইবিলিটিটা কী, একটা কোম্পানির লাইবিলিটিটা কি ট্যাক্স অথরিটির কাছে, এই জিনিসগুলো আমরা দেখলাম, এবং সেই সাথে কোম্পানি কীভাবে ট্যাক্স গণনা করবে সেই জিনিসগুলো আমরা দেখলাম। আমি আশা করছি তোমরা ক্লাসটা অবশ্যই দেখবে, এবং সেই সাথে তোমাদের যেই বই আছে সেই বইটা একটু খুলবে, কারণ এই থিওরি ক্লাসগুলো পরবর্তী আমাদের অঙ্ক করার জন্য, এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে ছোট ছোট প্রশ্নের থিওরি আসে। তো এই থিওরিগুলি যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমরা এটা জানবে না, ঠিক আছে? তাই আমাদের থিওরিগুলো পড়তে হবে, পরবর্তীতে আমরা অঙ্ক করাবো আমাদের থিওরিগুলো শেষ হয়ে গেলে। তো আমি আশা করছি তোমরা এই করোনার কঠিন সময়ে প্রত্যেকে সুস্থ থাকবে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, এবং সেই সাথে আমার জন্য দোয়া করবে, আমরা যেন প্রত্যেকে ভালো থাকি। তা এই বলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।